আজকের গল্প ঘর পরিবার। অবিন, তুমি কবে আমার কথা শুনবে? আমি তো তোমার স্ত্রী। কবিতার আগে অবিনকে বলল। অবিন কিছু না বলে চুপ করে ঘর থেকে বেরিয়ে যায়। এখন এই ঘটনাটা প্রায় প্রতিদিনই ঘটে। কবিতা ওর শাশুড়ি সুলোচনা দেবীকে খুব সম্মান করত, কিন্তু সুলোচনা দেবী সবসময় ওকে ছোট করে দেখানোর চেষ্টা করতেন। আজও তাই হলো। কবিতা ভোরে উঠেই জলখাবার বানিয়ে নিয়েছিল। অবিনের সুজির হালুয়া খুব পছন্দের, তাই ও রুটি তরকারির সঙ্গে সুজির হালুয়াও তৈরি করে সবার সামনে পরিবেশন করলো। কবিতার শ্বশুর অথিনবাবু সুলোচনা দেবীকে বললেন, এ কি সকাল সকালই অপচয়, গাওয়া ঘির সুজির হালুয়া! গাওয়া ঘির দাম কত জানা আছে? সুলোচনা দেবী কবিতাকে বকুনি দিয়ে জিজ্ঞাসা করলেন, বৌমা, এই গাওয়া ঘি কি তোমার বাপের বাড়ি থেকে এসেছে? মা, আপনার ছেলের হালুয়া খুব পছন্দ, তাই একটু বানিয়েছি, কবিতা খুব শান্ত গলায় বলল। এই কথা বলেও অবিনের দিকে তাকিয়ে রইল। হয়তো সে কিছু বলবে, ঠিক তখনই সুলোচনা দেবী বললেন, আমি সব জানি বৌমা, আমার ছেলের অজুহাত দেখে তুমি নিজেই খেতে চেয়েছিলে। অবিন চুপ করে খেতে লাগলো। কবিতার চোখে জল চলে আসে। আরও খারাপ লাগলো যখন অবিন হালুয়া না খেয়েই অফিসের জন্য বেরিয়ে গেল। কবিতা ঘরের কাজ গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে সুলোচনা দেবী বাইরে ড্রয়িং রুমে বসে বসে বিড়বিড় করতেই লাগলেন। সব কাজ শেষ করে কবিতা নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। ওর বাবা কত আদরে যত্নে মানুষ করেছিলেন ওকে, সেই কথা আজ ভীষণ মনে পড়ছে। ওর এখনো মনে আছে একবার ও গাজরের হালুয়া খেতে চেয়েছিল, কিন্তু মা বানিয়েছিল সুজির হালুয়া। বাবা যখন সেটা জানলো তখনই বাজারে গিয়ে অনেক গাজর কিনে আনলো, আর গাজরের হালুয়া রান্না হলো। তারপর থেকে না বললেও 2-3 দিন অন্তর গাজরের হালুয়া ঘরেই বানানো হতো। আজ সেই কবিতাকে একটা সুজির হালুয়া বানানোর জন্য এত কথা শুনতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, ওর রাগ শ্বশুর শাশুড়ির ওপর নয়, বরং অবিনের ওপর, যে কিছুই বলতে পারল না। সন্ধ্যায় যখন কবিতা অবিনের কাছে অভিযোগ করলো, তখন অবিন শুধু এতটাই বলল, এই বাড়িতে শুধু মায়ের পছন্দের খাবারই রান্না হয়, এখন থেকে আমার পছন্দের কিছুই বানিও না। এরপর থেকে কবিতা অবিনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। তাছাড়া কবিতার দোষটাই বা কী ছিল? শুধু এই যে ও অবিনকে খুব ভালোবাসতো। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন কবিতা সুলোচনা দেবীকে বলল, মা, আমি কিছুদিনের জন্য বাপের বাড়ি যেতে চাই, আপনি যদি বলেন তাহলে আজই যাব। কয়েকদিন আগে মায়ের ফোন এসেছিল, বলছিল বাবার শরীরটা ভালো নেই। সুলোচনা দেবী বললেন, ওখানে গেলেই তো 1 সপ্তাহ আগে ফিরতে চাও না, ঘরের কাজ কে করবে? তোমার শ্বশুরমশাই আর আমার ছেলে সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসবে, এখানে তাহলে ওদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? আমার তো মাথা ঘুরছে, আমি আর রান্না করতে পারবো না। যেতে হলে একদিনের জন্য যাও। মন খারাপ করে কবিতা একদিনের জন্য বাপের বাড়িতে চলে গেল। সেখানে পৌঁছে ও আরও অবাক হয়ে যায়। বৌদি, মা বাবা কোথায় গেছে? কবিতা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে। বৌদি বলল, তাদের তো এখন ঘরে ভালো লাগে না, তাই ঘুরতে গেছে, কখন ফিরবে কে জানে। তা তুমি কতদিনের জন্য এসেছো কবিতা? কারণ আমাকেও আমার বাপের বাড়ি যেতে হবে। সঙ্গীতা বৌদির এই আচরণ দেখে কবিতা কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। এ কি সেই বৌদি যে আগে ওকে কত ভালোবাসতো? কবিতা সোফায় বসে ভাবতে লাগলো। এবার মনে পড়লো, আচ্ছা, দাদা যখন বাড়ির কাগজপত্রে আমার সই করিয়ে নিয়েছিল, আমি তখন নিজের অংশ ছেড়ে দিয়েছিলাম। হয়তো সেই সইটাই ছিল তাদের ভালোবাসা দেখানোর কারণ। কবিতা উঠে দাঁড়ালো আর বলল, বৌদি, হঠাৎ একটা কাজ মনে পড়ে গেল, আমি পরে আসবো বলেও দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দে ও ভালোভাবেই বুঝতে পারল ওর চলে যাওয়ায় বৌদির কোনো বিশেষ পার্থক্য হলো না। তাড়াতাড়ি পা ফেলে হাঁটতে হাঁটতে কবিতা মন্দিরে পৌঁছালো। কারণ যদি সন্ধ্যার আগে শ্বশুরবাড়ি ফিরে যেত, তাহলে সুলোচনা দেবী ওকে নানা প্রশ্ন করতেন। মন্দিরে গিয়ে ও ঠাকুর দর্শন করলো। কিছু চাইলো না, কিছু বললও না, শুধু ঠাকুরের চরণে মাথা নত করে বাইরে এসে সিঁড়িতে বসে পড়ে কবিতা। ঠিক তখনই সামনে গাছের নিচেও দেখলো ওর মা বাবা বসে আছে। কবিতা দৌড়ে গিয়ে তাদের কাছে পৌঁছালো। কবিতাকে দেখে ওর মা কেঁদে উঠলেন। কবি, তুই এখানে কিভাবে এলি? বাবা জিজ্ঞাসা করলেন। ওসব ছেড়ে দাও, আগে বলো
তোমরা এখানে কিভাবে? তোমরা তো ঘুরতে গিয়েছিলে না? বাবা মাকে এমন অবস্থায় দেখে কবিতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বাবা মৃদুলবাবু মৃদুস্বরে বললেন, কবিমা, তোর বৌদি তোকে মিথ্যে বলেছে। ব্যবসায় টাকা লাগানোর জন্য তোর দাদা বাড়িটা নিজের নামে করে নিয়েছে। তারপর বাড়ির কাগজগুলো বন্ধক রেখে মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছে। এরপর আমরা ওদের জন্য বোঝা হয়ে গেছি, তাই আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা, এখন কি হবে? কবিতা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো। মৃদুলবাবু বললেন, মা, তুই চিন্তা করিস না, আমরা কোনো বৃদ্ধাশ্রমে চলে যাব। তুই তোর শ্বশুরবাড়ি ফিরে যা, আর ওখানে এসব কথা বলিস না কাউকে। নিজের মা বাবাকে এই অবস্থায় দেখে কবিতা তাদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু যেখানে ওর নিজেরই কদর নেই সেখানে মা বাবারই বা কী সম্মান হবে? বিষণ্ণ মন নিয়ে কবিতা শ্বশুরবাড়ির দিকে রওনা দিল। আজ ওর নিজের মেয়ে হয়ে জন্মানোর জন্যই আফসোস হচ্ছিল। ইচ্ছে করছিল যদিও নিজের বাবা মায়ের জন্য কিছু করতে পারত। বাড়ি ফিরেও কষ্ট করে সব ঘরের কাজ সেরে নিল। তারপর নিজের ঘরে গিয়ে নিঃশব্দে বসে পড়ে। ওর চোখ দিয়ে টপ টপ করে জল ঝরছিল। অবিন তখনও অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিল। রাতে যখন সে শুতে এলো তখন কবিতাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আজ আবার মায়ের কোনো কথা খারাপ লেগেছে নাকি যে কাঁদছো? নিজেকে আর সামলাতে পারল না কবিতা। ও কেঁদে কেঁদে সব কথা অবিনকে বলে দিল। তারপর অনুনয় করে বলল, আমি কি মা বাবাকে এখানে নিয়ে আসতে পারি? এই বয়সে তারা কোথায় যাবে? অবিন কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে পাশ ফিরে শুয়ে পড়ল। অবিনের এই উদাসীনতা দেখে কবিতার খুব রাগ হলো। ও মনে মনে বলল, আজ থেকে আমিও তোমার মা বাবার সেবা করব না, দেখি কে করে ওদের সেবা। কাঁদতে কাঁদতে কবিতা ঘুমিয়ে পড়ে। 2-3 দিন কেটে যায়, কিন্তু কবিতার চিন্তা ক্রমশ বাড়তে লাগলো ওর বাবা মায়ের জন্য। একদিন কবিতা সবজি কেনার অজুহাতে সেই মন্দিরে চলে গেল, কিন্তু ওর বাবা মা সেখানে ছিলেন না। কবিতা মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসা করলো, পুরোহিত মশাই, আমার মা বাবা কয়েকদিন ধরেই গাছের নিচে বসে থাকতেন, আপনার কি কিছু জানা আছে তাদের ব্যাপারে? পুরোহিত জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি মা কবিতা? নিজের নাম শুনে কবিতা অবাক হয়ে বলল, হ্যাঁ পুরোহিত মশাই, কিন্তু আপনি কিভাবে জানলেন আমার নাম কবিতা? পুরোহিত মশাই বললেন, তোমার মা বাবা এই ঠিকানাটা দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন যে এখন তারা এই ঠিকানাতেই থাকেন। কবিতা ঠিকানাটা দেখলো, সেটা এখান থেকে কিছুটা দূরে ছিল। মন্দিরের বাইরে বেরিয়ে ও একটা অটো রিকশা নিল আর সেই ঠিকানায় পৌঁছে গেল। দরজায় কড়া নাড়তেই একটি 20-21 বছরের মেয়ে বাইরে এসে দাঁড়ালো। এই ঠিকানাটা পুরোহিত মশাই আমাকে দিয়েছেন, কবিতা বলল। মেয়েটি হেসে বলল, আপনি কবিতা দিদি তো? ভেতরে আসুন। কবিতা কিছুই বুঝতে পারল না, তবুও ভেতরে ঢুকলো। ভেতরে গিয়ে দেখে ওর মা বাবা সোফায় বসে আছেন। তাদের দেখে কবিতার চোখে জল চলে আসে। মৃদুলবাবু বললেন, মারে, এখন আর কাঁদছিস কেন? তোর জন্যই তো আমাদের এই বাড়িটা মিলেছে। কবিতা বিস্ময়ে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। কিন্তু মা, তোমরা এখানে কিভাবে এলে? আর এই মেয়েটি বা কে? তখন ওর মা বললেন, কবি, তোর মনে আছে কি বিয়ের পর তোর শাশুড়ি 25 লাখ টাকার দাবি করেছিল অবিনকে ব্যবসা শুরু করতে হবে বলে? তোর বাবা সেই দাবি পূরণ করেছিলেন যাতে তুই সুখে থাকিস। যেদিন তুই আমাদের কাছে এসে দেখা করে গিয়েছিলি তার পরের দিনই জামাই এসেছিল, তোর বাবার দেওয়া টাকা ফিরিয়ে দিয়েছে, কারণ অবিন কোনো ব্যবসা শুরু করেনি। তোর বাবা বাধা দিল, অবিন মানেনি। এরপর অবিন প্রপার্টি ডিলারের সঙ্গে দেখা করে 2 দিনের মধ্যেই বাড়িটা কিনে নিল, সাথে 5 লাখ টাকা বাকি থাকলো। এই টাকায় জামাই বাবা ওই মেয়েটিকে রেখে দেয় আমাদের যত্নার্থী করার জন্য। কিন্তু মা, অবিন আমাকে কিছুই বলেনি। কবিতা চোখের জল আর ধরে রাখতে পারছিল না। ও কাঁদতে কাঁদতে সেখান থেকে নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি এসে ভাবছিল, অবিন কখনো ওর হয়ে কথা বলেনি, কিন্তু ওর বাবা মায়ের জন্য এত কিছু করে দিয়েছে যা হয়তো কোনো নিজের ছেলেও করতে পারতো না। রাতে কবিতা অবিনকে জিজ্ঞাসা করলো, তুমি এমন কেন করলে?
যদি তোমার মা বাবা জানতে পারেন কি হবে? অবিনের উত্তর শুনে কবিতা আবার কেঁদে ফেলে। অবিন বলল, আমার বাবা মা যেমন তোমারও বাবা মা, সেভাবে তারাও আমার কাছে বাবা মা। আমি যখন টাকা নিয়েছিলাম তখনই ঠিক করেছিলাম যে একদিন সব টাকা সুদ সহ ফেরত দেব। কিন্তু যখন ব্যবসাটাই শুরু হয়নি তখন আমি এই টাকাগুলো নিজের কাছে রেখে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। যদি আমি তোমার বাবা মাকে আমার বাড়িতে নিয়ে আসতাম তাহলে তাদের আত্মসম্মান প্রতিদিনই তাদের তিরস্কার করত। তারা মেয়ের বাড়িতে থাকতে পছন্দ করবেন না। তারা অপমানিত হোক, এটা আমি চাই না। তাই আমি এসব কিছু করেছি। অবিন, আমাকে ক্ষমা করো। আজ পর্যন্ত আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ঠিক তখনই পেছন থেকে সুলোচনা দেবী বললেন, বৌমা, সেই টাকা আমরা ঋণ হিসাবে নিয়েছিলাম। ওটা ছিল তোমার বাবার জমানো কষ্টের টাকা। আমি আর রবিন আগে থেকেই ঠিক করেছিলাম সুদসহ তোমার বাবা মায়ের টাকা ফেরত দেব। তাদের নিজের টাকা থাকতে তারা বৃদ্ধাশ্রমে থাকবেন আর অনিশ্চিত জীবন কাটাবেন, এটা আমি কল্পনাও আনতে পারি না। যাক, চলো এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সকালবেলা যদি সময় মতো জলখাবার না তৈরি হয় তাহলে কিন্তু ভালো হবে না। এই কথা শুনে কবিতা, অবিন আর সুলোচনা দেবী তিনজনেই জোরে জোরে হাসতে লাগলো। আর সেই হাসির মধ্যে কবিতার মনেও এক বড় বোঝা হালকা হয়ে গেল। ও বুঝতে পারল অবিন ও তার মা বাবা সবসময় ওর এবং ওর পরিবারের জন্য চিন্তিত ছিলেন, শুধু ওকে বোঝানোর সুযোগটা ছিল না। কবিতা অবিনের হাত ধরে বলল, আমি ভুলে গিয়েছিলাম সত্যিকারের ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। অবিন কবিতাকে কাছে টেনে নিয়ে মৃদু হেসে বলল, আমরা সবাই এক পরিবারের অংশ কবি। ভালোবাসা, বোঝাপড়া আর ধৈর্য থাকলেই সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।